আমার বাবার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। এই ভাই ভাই ওদেরকে আমি আর পাঠাবো না। হ্যালো গাইস, আজ আর কোনো ইন্ট্রো না। এই যে থাম্বনেলে তোমরা একটা হ্যাপি ফেস দেখতে পাচ্ছ না, সেটা 20 অক্টোবর কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছিল। যে কারণে যেখানে আমাদের ফুল ফ্যামিলি যাওয়ার কথা সেখানে আজকে আমরা মাত্র 4 জন। আচ্ছা, তোমরা জিজ্ঞাসা করছিলে না যে মিষ্টি পাখির বার্থডে ব্লগ কেন আসেনি? নোটিস করেছিলে কালী পুজোর সময় আমরা কোনো রকম বাজি ফাটাইনি, ফ্যামিলির সাথে কোনো এনজয় করিনি। একটা বা দুটো ফুলঝুরি ক্লিপ আছে। আচ্ছা, যারা আমাদের ব্লগ রীতিমতো ফলো করে তারা সবাই জানে যে আমার বাবা গাছপালা কতটা পছন্দ করে। মানে আমি খুব গর্ববোধ করি যে আমার দুই বাবার কোনো নেশাভার নেই। সেই জায়গা থেকে আমার বাবা গাছপালা খুব ভালোবাসে মানুষটা। মানে গাছপালা বসানো থেকে শুরু করে তার টেক কেয়ার করা, মাছ চাষ করা, মাছকে খাবার দেয়া, এতটাই এগুলো তিনি ভালোবাসে যে কাউকে দিয়ে কাজকর্ম করালেও তিনি স্যাটিসফাইড হন না যতক্ষণ না নিজে তার সাথে হাত লাগাচ্ছে, নিজে কাজটা করছে। তো সেই রকমই 20 অক্টোবর বাবা গাছে মই বেঁধে উঠে গাছের ডালপালা একটু বেড়ে আসে, যার জন্য সেটা কাটছাট করার জন্য ওঠে। দেন ওখান থেকে পা পিছলে পড়ে আমার বাবার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপরে বাবাকে আমরা সেখানকার নিয়ারেস্ট একটা হসপিটালে নিয়ে যাওয়ার কথা ভাবি, বাট সেখানে ডাক্তার না থাকায় সোজা অ্যাম্বুলেন্স করে আমাদের এখানে, কারণ আমার জানা ছিল একমাত্র স্বাগত দত্তই এমন একটা হসপিটাল যেখানে সারাক্ষণ ডাক্তার থাকে, তো সেখানে আপাতত নিয়ে আসি এবং সেখানে অর্থোপেডিক একজন ডক্টর দেখেন আর তিনি বলেন বাবার কোমর ফ্র্যাকচার হয়ে গেছে আর তাকে এখন 45 ডেজের জন্য কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে অ্যান্ড মেডিসিন ফলো করে যেতে হবে, তার আগে কোনো ট্রিটমেন্ট হবে না। তারপরে বাবাকে আমরা আমাদের এখানে নিয়ে আসি অ্যান্ড সেটাকে ভেরিফাই করার জন্য আমাদের এখানে ব্যারাকপুর সিটি নার্সিং হোম আছে, সেখানে একজন ভালো অর্থোপেডিক সার্জনকে আমরা দেখাই, তিনিও সেম কথাই বলেন। তাই আমরা সিদ্ধান্ত নিই বাবাকে আমাদের এখানেই রেখে দেবো। আর সেই জায়গা থেকে যেহেতু আমি বাবা মার সিঙ্গেল চাইল্ড, আমি একদমই সেফ ফিল করছিলাম না যে আমি বাবা মাকে ওখানে পাঠিয়ে দেবো। আমি খুব লাকি যে সেই কথাটা আমি বলার আগেই বাপি মা, মানে আমার শাশুড়ি শ্বশুর আর তুষার বলে দেয় যে বাবা মা এখানেই থাকবে যতদিন না। এমনকি ও তো বলেও দেয় যে বাবা এখানেই থাক, বাবা মা এখানেই থাক, ওদেরকে আমি আর পাঠাবো না। কারণ ওই দিন আমরা দুজনেই জানি যে আমাদের কি অবস্থা হয়েছিল। সরি গাইস, আমি তিথিকে আর কোনো কথা শেয়ার করতে দিলাম না। আমি ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করিনি। আজকে যেই কারণে আমরা বাবার পাশে দাঁড়াতে পেরেছি অথবা ভবিষ্যতে পারবো, সেটা হচ্ছে আমাদের কাজ। তাছাড়াও আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম আমাদের মেইন চ্যানেল মানে তিথি তুষার সিরিজে চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে পাবে। তার কারণে অবশ্যই বাবার অনুমতি নিয়ে আমরা সেই ভিডিও শুট করতে 4 জন বেরোচ্ছি। আর এই বিষয়টা আমরা ভেবেছিলাম সোশ্যাল মিডিয়াতে আনবোই না, কিন্তু তোমরা অনেকে ডিএম করছিলে মিষ্টি পাখির বার্থডের বিষয়টা, যার কারণে ভাবলাম হ্যাঁ তোমাদের জানানোর প্রয়োজন। তখন খারাপটা জানলাম, তখন ভালোটাও বলে রাখি, বাবা আগের থেকে অনেকটা সুস্থ আছেন সবার ভালোবাসায়। তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে তোমরা বাবাকে খুব তাড়াতাড়ি ব্লগে দেখতে পাও। তো চলো এখন ব্যাগপত্রগুলো গোছাই, আমাদের 6:30 ট্রেন, একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তুষারের কথা মতো আমরা 4 জন ঠিক 5:10 নাগাদ রেডি হয়েও যাই, কারণ ভালো মন্দ নিয়েই তো জীবন, শুধু থেমে থাকলে হবে না। আর বাবা মারা হয়তো এরকমই হয়, তাই না? দেখো, যার সময় মন খারাপ করবো বলে কি সুন্দর হাসি খুশি ভাবে ভুলিয়ে আমাদের পাঠিয়ে দিল। আর এই বাবা তোমাদেরকে তো বলাই হয়নি যে এই ট্রিপে আমরা 4 জন না, আমরা 5 জন যাচ্ছি। এই বছর চিলড্রেন্স ডেতে তুষারের থেকে এনাকে আমি গিফট পাই। আর এদিকে ভোরবেলা রাস্তা ফাঁকা থাকার কারণে 5:56 নাগাদ আমরা হাওড়া স্টেশন পৌঁছেও গেলাম। তারপর নেমে ভাবলাম যাক 30 মিনিট আগে পৌঁছে গেছি, আর চিন্তা নেই। কিন্তু তখনও জানতাম না যে কত তাড়াতাড়ি এসে গেছি। আসলে অনেকের মুখেই শুনেছি এই ইস্পাত এক্সপ্রেস বেশিরভাগ সময়ই একটু লেট করে থাকে, তাই বলে 1 থেকে 1.5 ঘন্টার উপর দাঁড় করিয়ে রাখবে। এক এক করে ট্রেনে উঠে পড়েছি। এবার নিজ নিজের দায়িত্বের লাগেজ রেখে 1 কাপ গরম গরম কফি খেতে খেতে শুরু হয় আমাদের লম্বা 4 ঘন্টার যাত্রা। কি তোমরা এটাই ভাবছো তাই না, যে এত সমস্যা এত মন খারাপের মাঝেও কিরম ঘুরতে বেরিয়ে পড়লো? অনেকে তো কমেন্টেও বলে যে তোমাদের লাইফটা কি ভালো, শুধু ঘোরা খাওয়া মজা করা, না আছে পড়াশোনা, মানে বলা যেতে পারে একদম হেডেকলেস লাইফ। আর ঠিক ওই কমেন্টগুলোই দেখে আমরা হাসি আর ভাবি যে কাশ এতটাই ইজি হয়, কারণ এই কম্পিটিশনের যুগে কোনো কাজ দেখা আর সেটা প্র্যাকটিক্যালি করার মধ্যে আকাশ আর পাতালের ফারাক আছে। সো ফাইনালি এখন আমরা নামলাম ঘাটশিলা স্টেশন। আর নেমেই মিষ্টি মিষ্টি রোদের মধ্যে দিয়ে 12টা 2 নাগাদ টুকটুক করে আমরা ফ্লাইওভার দিয়ে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সোজা চলে যাই অটো স্ট্যান্ডে। তারপর লাগেজ উঠিয়ে 1 এক করে অটোতে বসতেই
আসার পর দেখছি ব্যারাকপুরের থেকেও বেশি গরম। কিন্তু আমরা যে কতটা ভুলছিলাম সেটা বুঝতে পারি যখন আমরা স্টেশন পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকি। পরে তো আমরা ড্রাইভার দাদা থেকে জানতেও পারি যে আমাদের ডেস্টিনেশন স্টেশন থেকে 1.5 ঘন্টার দূরত্বে, কিন্তু এই 1.5 ঘন্টা 1.5 মিনিটে বদলে যায় যখন আমরা এত সুন্দর রোদ ঝলমল একটা গ্রাম, তার মধ্যে নিচু নিচু এত কালারফুল মাটির বাড়ি। না তোমরাই বলো এটা নাকি ওখানকার সেলুন। দারুণ না? নস্টালজিক পুরো ওই পুরোনো দিনের মুভিগুলোতে যেরকম দেখায়। অফবিট প্লেস কাঁকড়াঝোড়ে থাকার জন্য আমরা বেছে নিয়েছি আমাদের পছন্দের ঝিনুক ক্যাম্প। চলো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এবার সূর্যি মামারও যে যাওয়ার পালা, তাই এই সুন্দর ক্যাম্পটির ট্যুর নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে। কিন্তু তার আগে দাদা নাও, থ্যাংক ইউ ফর দি ওয়েলকাম ড্রিঙ্ক। A few moments later. ওয়েলকাম ড্রিঙ্কস এর পরে একদম জমজমাটি থালা ভর্তি লাঞ্চ নিয়ে আমরা সবাই বসে গেছি। দেখিনি আগে কি কি আছে। ভেন্ডি ভাজা, করলা ভাজা, আলু ভাজা, পটল, কুদলি, সঙ্গে আছে ডাল, সবজি, কাতলা মাছের ঝোল। আর খাবার খেতে গিয়ে একটা জিনিস নোটিস করলাম, এখানে যেহেতু শালপাতা গাছটা একটু বেশি, সেই কারণে দাদারা শালপাতা একদম সুন্দর করে থালা সাজিয়ে আমাদেরকে খেতে দিয়েছে। আর খাওয়া দাওয়া তো দুর্দান্ত। বাট এই খাওয়া দাওয়া শেষে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখা, পিঁপড়ের চাটনি। তোমরা যদি এখানে আসো ট্রাই করতে পারবে অবশ্যই, আর আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো। আর তার থেকে বড় আর একটা বিষয়, এই জায়গাটার ওয়েদার, ভিউ, খাবার দাবার মিলিয়ে না আমার সেই জয়পুর একটা ফিল লাগছে। আচ্ছা জয়পুরটা কি এটার কাছে? বেশি দূর নয়। হ্যাঁ যাবে কোথায়? টমেটো চাষ দেখতে যাচ্ছি। চলো না, ওই তো ওখান দিয়ে বললো, ওই তো ও টেন্টের পাশে। ছেড়ে দাও মামা, পারবে না মামা, মনটা খারাপ হয়ে গেল। দেখি ওখানে শাকুমা, দেখি শাকুমা, শাকুমা, শাকু, চলো। ঠিক আছে ঠিক আছে চল। পাহাড়ে ওঠার কোনো রাস্তা আছে? এরকম রাস্তা কাটা কাটা আছে নাকি? না এমনি। উনি জিজ্ঞাসা করছিলেন যে কলকাতার মানুষরা এখানে আসে কি জন্য আসে এখানে। এই যে পুরো সবুজ সবুজ, পুরো পরিষ্কার নেচার একদম। ব্যাপারটা কি বলতো, যে যেখানে থাকে সেই জায়গাটা মনে হয় যে কেন আসে। আমাদের ওখানে আমরা চিড়িয়াখানায় হাতি দেখতে যাই, আর এখানে হাতি আশেপাশেই সব থাকে। ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরে ভাই চুপচাপ রেস্ট নেবো, কিন্তু এরা দুজন আসার সময় এই পার্কটা দেখেছিল, তাই টানতে টানতে নিয়ে এলো যে পার্কে নাকি দোলনা চড়বে। ও তিনজন। ওট 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 চল। ভাইয়া 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 প্লিজ। এই ভাই ভাই পড়বে পড়বে। আট কাট 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 আট কাট 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 কাট। পক। ওর মজার থেকে বেশি কি হয়েছে জানো, এই স্লিপটা পরিষ্কার হয়ে গেছে। ছাপড়ি অত বেশি বাপ তো বাপ রাখা করার দরকার নেই। এখানে টিকিটও দিতে হচ্ছে না, আমরা ফ্রিতেই মজা করছি। এই ভালো হবে ভিডিওটা করি, শীতকালে ভিডিও নিতে হবে আমার। এই দিব্যি গেছে। মানে নতুন জুতোটা মনিকে এতক্ষণ ধরে বললাম হাসি আসতে, আর রিমি এখন এসছে। ভাইয়া দাদা এখন আমার ফেলার চিন্তায় রয়েছে। দেখি তোরা ভিডিওতে দেখতে পারবে যে আমি পড়ে যাবো, অলরেডি এটা উঁচু হয়ে গেছে। আমি ঠিক আছে বসে থাকবো, আর নিচে এই দা নে নে। বেচারার মন ভালো করার জন্য এরপর আমরা কিছুক্ষণ দোলনায় দুলে আবারও মজা ঠাট্টা করতে করতে একটু এগোতেই দেখতে পাই একটা দোকান। কি নাম তোমার? তোমার কি নাম? হ্যাঁ কি? কোথায় বাড়ি তোমার? কোথায় বাড়ি তোমার?
ফুলে খেতে হয়, এভাবে খেতে নেই বাবা। টাটা। কেমন 2000 years later. ঘুরে টুরে এসে আমরা একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর এখন আমাদের ইভিনিং স্ন্যাক্সে এসছে হলো মুড়ি, পেঁয়াজু আর সাথে রচা। এইটা খাওয়ার পরে এখন আমরা টানা একটা ঘুম দেবো। রাতের ডিনার করার তো ইচ্ছা রয়েছে। উঠি অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে।